তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 3 নম্বর মডিউল থেকে একটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমাদের যাদের মেজর কোর্স অর্থাৎ মেজর সাবজেক্টটা রয়েছে এডুকেশন, তোমরা অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পাওয়ার জন্য। তো আজকে যেটা আলোচনা করব সেটা হলো ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্ব কি রয়েছে। তোমরা যেমন এর আগে পড়েছিলে শিক্ষার সঙ্গে দর্শনের কি সম্পর্ক এবং বৌদ্ধ দর্শনে শিক্ষার ভূমিকা কি রয়েছে বা প্রভাব কি রয়েছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনে যেমন তোমরা পড়েছিলে জৈন দর্শন, তারপরে তোমাদের এখানে আছে ইসলামিক শিক্ষা। তো আমরা এর আগে জেনেছি যে বৌদ্ধদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের ধর্মগ্রন্থগুলো কী ছিল, তাদের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে তার একটা সুসম্পর্কের মাধ্যমে এবং একজন পিতা এবং পুত্রের মতো সেখানে সম্পর্ক ছিল, অর্থাৎ একজন শিক্ষকের সঙ্গে ছাত্র সম্পর্ক পিতা এবং পুত্রের মতো। এটা আমরা বৌদ্ধ ধর্ম কিন্তু পড়েছি। তো আজকেরটা আমরা জেনে নেব ইসলামিক শিক্ষার মধ্যে কি বলা হচ্ছে। তো দেখো, প্রশ্নটা হচ্ছে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো এখানে দীর্ঘ সময় মধ্যযুগ বা ইসলামী যুগে শিক্ষার ইতিহাস একই সঙ্গে ভাঙা ও গড়ার ইতিহাস। এ সময় একদিকে যেমন ধর্মীয় গোঁড়ামি, রাজরোষ ইত্যাদির কারণে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ক্ষয়প্রাপ্ত হতে থাকে, অন্যদিকে তেমনি ইসলাম ধর্ম প্রচার এবং ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য রাজানুকূল্যে ভারতবর্ষে ইসলামী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তনকে বুঝতে হলে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই ইসলামিক শিক্ষার গুরুত্ব জানতে গেলে আমাদেরকে তাদের এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তো এখানে মধ্যযুগের শিক্ষার বৈশিষ্ট্য, অর্থাৎ এই শিক্ষাটা ছিল মধ্যযুগেকার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বিষয়গুলো আলোচনার জন্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রথমটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, ধর্মীয় আচার অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষাদান পদ্ধতি, শৃঙ্খলা। পরেরটা হচ্ছে শিক্ষার সুযোগ, নারী শিক্ষা, মূল্যায়ন পদ্ধতি ও ডিগ্রি প্রদান ইত্যাদি। নিচে এই বৈশিষ্ট্যগুলির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো প্রথম পয়েন্টটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। এই যে মধ্যযুগীয় তথা ইসলামী যুগের শিক্ষার বিকাশ মূলত মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতাতেই গড়ে উঠেছিল। যেমন এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে মধ্যযুগীয় শিক্ষার অবদান, অর্থাৎ এই যাদের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ তারা হলেন মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, ফিরোজ তুগলক, আকবর, ঔরঙ্গজেব প্রমুখ শাসক নিজেদের সুযোগ সুবিধা মতো এদেশে মুসলিম শিক্ষা ব্যবস্থা সংগঠিত করতে সচেষ্ট হয়েছিলেন। তো এই ব্যক্তিগুলোই কিন্তু এই মুসলিম শিক্ষা ব্যবস্থার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মূলে ছিল কিছু ধর্মীয় এবং কিছু রাজনৈতিক কারণ। তো আমরা জেনে নেব এই ইসলামিক পাঠ্যক্রমে। মধ্যযুগে ইসলামিক শিক্ষার পাঠ্যক্রম প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মতোই ধর্মকে ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে একে সময়োপযোগী করে তোলার জন্য ব্যবস্থা করা হয়। প্রাথমিক শিক্ষায় কি ছিল? প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মক্তবদের পাঠ্যক্রম ছিল অনেকটাই গতানুগতিক। ওই পাঠ্যক্রমে কোরআনের নির্বাচিত অংশ থেকে পাঠ মুখস্থ করানো হতো, অর্থাৎ কোরআনের মধ্যে একটা নির্দিষ্ট যেটা জায়গা ছিল যেটাকে পাঠ করে মুখস্থ করানো হতো। শিক্ষার্থীদের নিয়মিত নামাজ পড়তে হতো। তোমরা সকলেই জানো যারা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে যে নামাজ হচ্ছে ফরজ। এছাড়া ফতিয়ার মন্ত্রগুলি মানে কিছু সূরা শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তাও শেখানোর ব্যবস্থা ছিল তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম ছিল আরবি, তবে কোনো কোনো মক্তবে ফার্সি ব্যাকরণও পড়ানো হতো। শিক্ষার্থীদের হাতে লেখার উপর গুরুত্ব দেওয়া হতো। প্রয়োজনে শিক্ষার্থীদের দিনে 4 ঘন্টা পর্যন্ত লেখা অভ্যাস করানো হতো। শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও নৈতিক বিকাশের জন্য দরবেশ ও পয়গম্বরদের জীবনী শেখানো হতো।
শিক্ষার্থীদের সামাজিক বিকাশ ত্বরান্বিত করার জন্য চিঠি লেখা, আবেদনপত্র লেখা এবং কথোপকথনের কৌশলও শেখানো হতো। আর এইসব শিখনের পাশাপাশি শিক্ষার্থীদের কিছু কিছু গণিত অভ্যাস করানো হতো। মোট কথা বাস্তবে লেখা এবং পড়া উভয়ই শেখানো হতো। এই মধ্যযুগে আরবি, ফার্সি, হিন্দি ভাষার সংস্করণে উর্দু ভাষার সৃষ্টি হয়। পরবর্তীকালে উর্দু ভাষা শিক্ষাকেও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। তারপরে মাধ্যমিক শিক্ষার মধ্যে কি আমরা জেনে নেব। মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় দুই ধরনের পাঠ্যক্রম অনুসৃত হয়। এদের মধ্যে একটি ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রম, অন্যটি ধর্মনিরপেক্ষ শিক্ষার পাঠ্যক্রম। আর এই পাঠ্যক্রমগুলির মেয়াদ ছিল 12 বছর। 12 বছরে শেষ করতে হবে। ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল ধর্মতত্ত্ব ও কোরআন পাঠ, কোরআনের ব্যাখ্যা, হযরত মুহাম্মদের বাণী আলোচনা, ইসলামীয় আইন, হাদিস ও তার ব্যাখ্যা ইত্যাদি বিষয়সমূহ। এই যে হযরত মুহাম্মদ বাণী, এটা ছিলেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী। তারপরে ধর্মনিরপেক্ষ শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল সাহিত্য, জ্যোমিজ, জ্যোতির্বিদ্যা, প্রশাসন বিজ্ঞান, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, নীতিবিদ্যা, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান। অর্থাৎ তোমরা যেমন ক্লাস 9, 10, 11, 12 যেমন তোমরা অঙ্ক জ্যামিতি করছো, তোমরা বাংলা ভার্সন থেকে পড়াশোনা করে, হিন্দি মিডিয়াম থেকে বা ইংলিশ ভার্সন থেকে, তো এখানেও এই ইসলামিকের মধ্যে এইগুলো গণিত, তারপরে বিজ্ঞান, পাটিগণিত, বীজগণিত এগুলো কিন্তু বাধ্যতামূলক ছিল। তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা জানবো, হিন্দুদের যেমন হাতে ঘড়ি অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যা আরম্ভ বা শিক্ষার সূচনা হতো, তেমনি ইসলামীয় শিক্ষা ব্যবস্থাতেও একটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা জীবন শুরু হতো। অনুষ্ঠানটিকে বলা হতো বিসমিল্লাহ, অর্থাৎ অনুষ্ঠানটা পড়াশোনা শুরু করার আগে, স্টার্ট করার আগে বিসমিল্লাহ বলতে হবে। আর মক্তব অনুষ্ঠানটির পর্যায়গুলি হচ্ছে শিশুর 4 বছর 4 মাস 4 দিন হলে শিশুকে রঙিন পোশাক পরিয়ে মক্তবের শিক্ষক তথা মৌলবীর সামনে বসানো হতো। শিশুর হাতে দেওয়া হতো একটি বুপোর তৈরি ফলক, ওই ফলকের উপরে কোনো রকম একটি পঙ্ক্তি লেখা থাকতো। তারপর চলে যাব শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা কেমন ছিল। আমি আর পরে তোমাদেরকে শোনাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই তোমরা স্ক্রিনশট করে এই ভিডিওটাকে তোমরা দেখে নেবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী। তারপরে শিক্ষাদান পদ্ধতির মধ্যে কি বলা হচ্ছে, এখানে 2-1 লাইন লিখলেই হয়ে যাবে। তারপরে আছে শৃঙ্খলা, তারপরে শিক্ষার সুযোগ অর্থাৎ নারী শিক্ষা, ইসলামে নারী শিক্ষার কি নিয়ম রয়েছে, তোমরা এইটাকে স্ক্রিনশট করে রাখো। তো আজকের ক্লাসটা এখানেই। তোমাদের ক্লাসটা কেমন তোমাদের লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং তোমাদের এর পরের ক্লাস নিয়ে তোমাদের খুব শীঘ্রই আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।